আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকল অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকেই টার্গেট 30 প্রোগ্রামের আরেকটি ওয়ান শট এমসিকিউ ক্লাসে স্বাগতম। আজকে আমরা আমাদের গণিত বিষয়ের একদম সর্বশেষ অধ্যায় 17তম অধ্যায়, যেটা হচ্ছে কি পরিসংখ্যান, এই অধ্যায়টা নিয়ে কি করব, কথাবার্তা বলবো। এই পরিসংখ্যান অধ্যায়টা আমাদের অনেকের কাছে সহজ মনে হলো, এখানে অনেক কিছু, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কি রয়েছে, এমসিকিউ রয়েছে। প্রতি বছরই দেখা যায় এই অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ গুলো আসে। সো আমি এমন ভাবে ক্লাস লেকচারটা সাজিয়েছি যাতে তুমি আজকের এই লেকচারটা করলেই তুমি সকল এমসিকিউ কি করতে পারো, তুমি যে বোর্ডেই হও না কেন তুমি সহজে যাতে আনসার করতে পারো। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর ক্লাসটা শুরু করার আগে অবশ্যই ক্লাসটা করে তোমরা অবশ্যই জানাবা যে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই হচ্ছে তোমরা কি করবা, কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, ঠিক আছে? তারপরে হচ্ছে আর অবশ্যই আরেকটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে তোমাদের বন্ধুদের এই চ্যানেলটির কথা জানিয়ে দিবে। এবং যারা আমার চ্যানেলে এখনো নতুন, মাত্র হচ্ছে আমার ক্লাসগুলো দেখতেছো, যাদের ভালো লাগে তারা অবশ্যই কি করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, ওকে, ডান। তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে ভাইয়া অনেকগুলো সূত্র কি করে রাখছি তোমাদের জন্য, আগে থেকে লিখে রাখছি। ওকে, তো প্রথমে হচ্ছে আমাদের পরিসর নির্ণয় সূত্রটা কি? পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে কত, 1। তারপরে 2 নম্বর সূত্র লিখে রাখছি, দেখো শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানের সূত্র কি? শ্রেণী ঊর্ধ্বমান থেকে আমরা যদি শ্রেণী নিম্নমান বাদ দিই এবং সেটাকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাবো, শ্রেণীর মধ্যমানটা আমরা পেয়ে যাব। তারপর 3 নাম্বার, দেখো দুইটা সীমা রয়েছে, শ্রেণী সীমা হইতে পারে, একটা বিচ্ছিন্ন শ্রেণী সীমা হইতে পারে, একটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা হইতে পারে। তাহলে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো আসলে কেমন হয় সেই জিনিসটা যদি একটু তোমাকে বলি, দেখো বিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো আমি লিখতেছি। সাপোজ এখানে আমি লিখলাম হচ্ছে এরকম 10 থেকে কত, 10 থেকে লিখলাম হচ্ছে 30। ওকে, দেন আমি লিখতে পারি হচ্ছে কত, 10, আচ্ছা 10 থেকে না দিয়ে আমি চাইলে হচ্ছে 11 থেকে দিতে পারি। ঠিক আছে, কি দিতে পারি, আমি দিতে পারি হচ্ছে 11। আমি বললাম হচ্ছে 11 থেকে 30, তারপর আমি বললাম 31 থেকে কত, 40। দেন আমি তোমাকে বললাম হচ্ছে 41 থেকে কত, 50। এই যে শ্রেণীসীমাগুলো লিখলাম না, এইগুলো হইতেছে বিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর এই বিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা কি, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ হচ্ছে 1। আরেকটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে সূত্রটা কি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে সূত্র হচ্ছে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন। এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কি হইতে পারে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা হইতে পারে হচ্ছে এরকম, সাপোজ আমি বলতে পারি হচ্ছে এরকম 11 পয়েন্ট, অথবা 11 না বলে আমরা এরকম বলতে পারি 10.5 থেকে কত বললাম, 13.5 পর্যন্ত একটা। তারপর আমরা বলতে পারি হচ্ছে এরকম সেম 13.5 থেকে শুরু করে কত, 40 পয়েন্ট কত 5, ঠিক আছে? তারপর আমি বললাম হচ্ছে এরকম 40.5 থেকে শুরু করে হচ্ছে কত, 50 পয়েন্ট কত 5। তাহলে আলটিমেটলি দেখো এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে দেখো এইটার যে ঊর্ধ্বমান, পরেরটা যে নিম্নমান, দুটো কিন্তু সেম থাকে। ঊর্ধ্বমান নিম্নমান দুটো কিন্তু সেম থাকে। এটা কার জন্য? অবিচ্ছিন্নর জন্য। আর বিচ্ছিন্ন কিন্তু কিন্তু সেম না। দেখো 30, 31, 40, 41, ঊর্ধ্বমান নিম্নমান কিন্তু সেম না। তাহলে যদি ঊর্ধ্বমান আর নিম্নমান যদি সেম থাকে তখন সেটাকে আমরা কি বলবো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তার ক্ষেত্রে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তির সূত্রটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মাইনাস হচ্ছে কি সর্বনিম্ন। ওকে, আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে আলটিমেটলি তিনটা, একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যক, আর একটা হচ্ছে কি প্রচুরক। ওকে, এবার আসে আমাদের নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আবার কি দেখতে পাচ্ছি, চলক। আমরা এই পরিসংখ্যানে দুই ধরনের চলক ইউজ করব, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক বলে কি হবে, বিভিন্ন ধরনের যে পূর্ণ সংখ্যাগুলো আছে, যেমন জনসংখ্যা। জনসংখ্যা কি ভগ্নাংশ হতে পারে? পারে না। তবে তুমি পরীক্ষার প্রাপ্ত মার্কস সেগুলো কিন্তু পূর্ণ সংখ্যা হয়। শিক্ষার্থীর সংখ্যা, এগুলো হচ্ছে কি বলতো, বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক কি, যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। যেমন আমি বলতে পারি তাপমাত্রা বলতে পারি, ঠিক আছে? তারপরে কি দিচ্ছি, বয়স, উচ্চতা, ওজন, এই সকল জিনিস হচ্ছে কি বলতো অবিচ্ছিন্ন চলকের মধ্যে পড়ে। আরেকটা সূত্র দেখো লিখে রাখছে, ধাপ বিচ্যুতি, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি। ইউ ইকুয়াল টু শ্রেণী মধ্যমান মাইনাস আনুমানিক গড়, যেটাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি, ডিভাইডেড বাই ব্যক্তি বা এইজ। এই সকল কিছুই দেখবে আমরা কোথাও না কোথাও ইউজ করতেছি। ওকে, সো এবার চলো আমরা নেক্সট স্লাইডে দেখে আসি। আমরা হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করার সূত্র কি, সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই কত, এন, ঠিক আছে? তো আলটিমেটলি আমাদের এই সকল জিনিসগুলো আসলে লাগে আর কি। দেখো আমরা জানি এক্স আই মানে হচ্ছে মধ্যমান, শ্রেণীব্যাপ্তি তো অলরেডি বের করার সূত্র শিখাই ফেলছি তোমাদের, গণসংখ্যা হচ্ছে কি তার সাথে সামেশন করতে হবে। তাহলে এখানে প্রত্যেকটা সূত্রের ইন ডিটেলস বর্ণনাও দিয়ে রাখছি ভাইয়া, তোমাদের কোনো টেনশন করার কারণ নাই। আর সংক্ষিপ্ত পদ্ধতি যেটা যখন গড় নির্ণয় করবো তখন সূত্র কি, এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু কত, এত। দেখো এখানে ইউআই মানে কি, এই ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি মানে কি, শ্রেণী মধ্যমান মাইনাস আনুমানিক গড়, আমি যেটা ধরবো আর কি, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে কত, এইচ। আর এন মানে কি, মোট গণসংখ্যা, আর এইচ মানে তো শ্রেণী ব্যাপ্তি। তো এখানে আমাদের কি কি লাগবে সেই জিনিসগুলো হচ্ছে আমরা লিখে রাখছি। তারপর আমরা যদি আসি 2 নাম্বার, মধ্যক।
মধ্যকের সূত্র কি L প্লাস n/2 মাইনাস এফসি ডিভাইড বাই এইচ বাই এফ এম। দেখো প্রত্যেকটার ইন ডিটেলস জানতে হবে। এফসি মানে কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা কি? এফএম, আর এইচ হচ্ছে এত। তাহলে দেখো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে মধ্যক যদি তুমি বের করতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটা জিনিস এক্সট্রা লাগবে। সেটা কি? সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। কিভাবে বের করতে হয় আমরা যখন একটা এমসিকিউ সলভ করব তখন আমি তোমাকে শিখিয়ে দিব। ওকে, প্রচুরকের সূত্র L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু কত H। F1 কি? F1 টা হচ্ছে আমাদের মেইন যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর কি বলতো গণসংখ্যা, আর F2 হচ্ছে কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর H1 এত। তাহলে আমাদের এখানে আলটিমেটলি এটা দরকার নাই, যদিও বা এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা দিছি, আসলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা দরকার নাই। দেখো তো এখানে কোথাও কি ক্রমযোজিত লিখছি? লিখি নাই কিন্তু। ওকে, সো এটা কিন্তু অনেক বেশি আসে, এটাকে টেস্টার মার্ক দিয়ে রাখবা। আমাদের প্রচুরকটা অনেক বেশি করতে বলে, ঠিক আছে? মধ্যকের থেকেও প্রচুরক করতে বলে বেশি, এরকম বক্স থেকে। ওকে, আমরা আসি এবার নেক্সট কোশ্চেন। গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য অবশ্যই মাস্ট সেটা কি লাগবে? সেটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা লাগবে। এবং সেখানে আমরা কি নিয়ে কাজ করব? এই মধ্যবিন্দু এক্স অক্ষে আমরা কি দিব? এক্স অক্ষে দিব মধ্যবিন্দু। এটা কি থাকবে? এটা থাকবে হচ্ছে এক্স অক্ষে। এক্স অক্ষে আলটিমেটলি আমরা মধ্যবিন্দুগুলো রাখবো। আর এই গণসংখ্যাটা আমরা কই রাখবো? গণসংখ্যাটা রাখবো হচ্ছে আমরা ওয়াই অক্ষে। ঠিক আছে, গণসংখ্যাটা রাখবো ওয়াই অক্ষে। আর এখানে কি হতে হবে? অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হইতে হবে। ঠিক আছে, আর অজিত রেখার ক্ষেত্রে আমাদের কি লাগবে? অজিত রেখার ক্ষেত্রেও কিন্তু আমাদের কি লাগবে বলতো? এই ক্রমযোজিত যে গণসংখ্যাটা আছে সেই ক্রমযোজিত গণসংখ্যাটা কিন্তু আমাদের কি লাগবে? এখানে লাগবে। ঠিক আছে, অজিত রেখার ক্ষেত্রে এখানে থাকবে কি? এই যে ক্রমযোজিত গণসংখ্যা, এটাই কোথায় থাকবে? এটা থাকবে হচ্ছে আমাদের ওয়াই অক্ষে। ওয়াই অক্ষে কে থাকবে? ক্রমযোজিত যে গণসংখ্যা আছে সেটা থাকবে। আর এক্স অক্ষে কি থাকবে? এক্স অক্ষে থাকবে হচ্ছে এই শ্রেণীব্যাপ্তির যে উচ্চ সীমাটা আছে না, উচ্চ সীমা, শ্রেণীব্যাপ্তির যে উচ্চ সীমাটা আছে সেটা থাকবে কোথায়? এক্স অক্ষে। ঠিক আছে, এক্স অক্ষে আমরা কি রাখবো? উচ্চ সীমা বরাবর আমরা কি করবো? ওয়াই অক্ষের ক্রমযোজিত যে জিনিসটা আছে সেটা ইয়া করবো। ঠিক আছে, আর এই অজিত রেখার যে গ্রাফটা হয়, এই যে অজিত রেখার যে গ্রাফটা হয় সেটা কি হয়? সবসময়ের জন্য দেখবা ঊর্ধ্বমুখী। এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা সবসময়ের জন্য কি হবে? ঊর্ধ্বমুখী। মানে কি হবে? উপরের দিকে উঠবে। যেমন তুমি দেখবা ক্রিকেট খেলার স্কোর, ঠিক আছে, ক্রিকেট খেলার স্কোরবোর্ড যেটা আছে সেটা কিন্তু কি একটা অজিত রেখার আমরা কি বলতে পারি বলতো? উদাহরণ বলতে পারি। রানটা খেলে কি হতে থাকে? বাড়তে থাকে। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবার আমরা এমসিকিউ সলভ করলে দেখবা আমাদের জন্য জিনিসগুলো একটু সহজ হবে। অনেকে দেখা যায় অনেক কিছু বুঝতে পারে নাই, আমরা মধ্যক প্রচুরক নিয়ে কিছু বলি নাই। মধ্যক প্রচুরক বের করা আরো কিছু জিনিস আছে, সেগুলো আমরা যখন এমসিকিউ সলভ করব তখন আমরা দেখবো। তাহলে চলো আমরা প্রথম এমসিকিউটা দেখি। বলছে ক্রোন শ্রেণীর নিম্নসীমা 30, মধ্যমান 32 হলে ঊর্ধ্বসীমা কত? তাহলে দেখো আমরা জানি শ্রেণীর মধ্যমান, ঠিক আছে, আমি জাস্ট সিম্পলি লিখতেছি শ্রেণীর মধ্যমান ইকুয়াল টু সূত্র কেন কি ছিল? ইকুয়াল টু সূত্র ছিল হচ্ছে আমাদের ঊর্ধ্ব। ঠিক আছে, ঊর্ধ্ব প্লাস কত ভাইয়া? ঊর্ধ্ব প্লাস নিম্ন ডিভাইডেড বাই হচ্ছে কত? ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে চলো মধ্যমান কত? মধ্যমান হচ্ছে 32। তাহলে 32 ইকুয়াল ঊর্ধ্বটাই তো আমি বের করব। তাহলে আমি ঊর্ধ্বটা কি করব? এখন বের করব প্লাস নিম্ন কত? 30 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আলটিমেটলি যদি দেখো 2 এর সাথে যদি এটা গুণ করো তাহলে 32 দুগুণে কত? 64 ইকুয়াল টু কি পাই? 64 ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমাদের ঊর্ধ্ব প্লাস হচ্ছে কত ভাইয়া? 30। তাহলে আলটিমেটলি এখান থেকে তুমি যদি ঊর্ধ্ব মানটা যদি বের করো তাহলে ঊর্ধ্ব মান ইকুয়াল 64 প্লাসটা এদিকে গেলে হবে মাইনাস 30 ইকুয়াল টু কত হইলো? ইকুয়াল টু হইলো 34। ঠিক আছে, তাহলে আনসারটা কত? 34 আছে। এই তো সি নাম্বার অপশনে দেখছেন। তাহলে মধ্যমান দিয়েও আমাদের সূত্রটা জানা দরকার। রাজশাহী বোর্ড 24 সালে আসছে। সেম আরেকটা কোশ্চেন সম্ভবত 23 সালে আসছে। এই দেখেন চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছে। ঊর্ধ্বসীমা, ঠিক আছে, ঊর্ধ্বসীমা এবং মধ্যমান দেওয়া আছে, নিম্ন সীমা বের করতে বলছে, পারবো না। সেম অ্যাপ্লাই নিয়ম করব, তাহলে সেম নিয়মে অ্যাপ্লাই করে আমরা এটা করব। অনেক কিছু সেম জিনিস রিপিট হয়, সেজন্য ভাইয়া কিন্তু একটা করে দিব, একটা আপনাদের বাড়ির কাছে থাকবে। ঠিক আছে, এবার সেই নেক্সট জিনিস, উপাত্তের সর্বোচ্চ মান 98, পরিসর যদি 48 হয় তাহলে সর্বনিম্ন মান কি? তাহলে দেখেন আমরা জানি পরিসর বের করার সূত্র কি? পরিসর বের করার সূত্রটা হচ্ছে আমাদের সর্বোচ্চ থেকে আমি বিয়োগ করব। কাকে বিয়োগ করব? সর্বনিম্নকে বিয়োগ করব। সর্বোচ্চ যোগ সর্বনিম্ন যোগ 1। তাহলে এখন দেখেন পরিসরের মান তারা বলে দিছে কত? 48 ইকুয়াল সর্বোচ্চ মান কত? 98 মাইনাস সর্বনিম্নটাই তো আমি কি করব? বের করব। ঠিক আছে, সর্বনিম্ন এত প্লাস কত? 1। তাহলে আলটিমেটলি আপনি যদি একটু করে খেয়াল করেন তাহলে আমরা এই 1টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 47। ঠিক আছে, আমি তাহলে ডিরেক্ট যদি লিখি আর কি, ডিরেক্ট যদি লিখি তাহলে ডিরেক্ট লিখলে সর্বনিম্নকে যদি এদিকে নিয়ে আসি তাহলে সর্বনিম্ন
সর্বনিম্ন ইকুয়াল টু এখানে আছে 98 থাকলো মাইনাস কি হবে 47, তাহলে কত হয় 1 আর এখানে কত হয় 5। ঠিক আছে 5 এটাকে 7, ওকে ডান। তাহলে 51 আছে কোথাও, এই প্রথমটা শেষ। তাহলে পরিসর দিয়ে সর্বোচ্চ সর্বনিম্ন এই তিনটার মধ্যে যে কোনো একটা দিবে, আপনার একটা বের করতে হবে। দেখেন সম্ভবত এরকম টাইপের একটা কোশ্চেন আমি রাখছি, যশোর 24 সাল আসছে, এবার সর্বোচ্চ মার্কস কত হবে সেটা বের করতে বসে। পারবো না ভাইয়া? হ্যাঁ ইনশাল্লাহ আমরা পারবো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কি করে ফেলছি, ডান করে ফেলছি। এবার সেটা কোনটি ধাপ বিচ্যুতি নির্ণয়ের জন্য প্রয়োজন। ধাপ বিচ্যুতি কখন আমরা ইউজ করি, গড় গড় নির্ণয় সূত্রে দেখবেন ধাপ বিচ্যুতির একটা পার্ট ছিল, গড় নির্ণয়ের সময় ধাপ বিচ্যুতি প্রয়োজন। তারপর আসি ক্রমযোজিত গণসংখ্যা, কোথায় ক্রমযোজিত গণসংখ্যা ইউজ করছি, অজিত রেখা, আর একটা হচ্ছে মধ্যমান, মধ্যক নির্ণয়ে ইয়েস, আর একটা হচ্ছে কি অজিত রেখা। ঠিক আছে, অজিত রেখা নির্ণয়, প্রচুরক নির্ণয় কিন্তু লাগে নাই আমাদের। ঠিক আছে, তাহলে এটা আনসার হবে কি, এটা আনসার হবে আমাদের 1, এটা আনসার হবে কত 1। তারপর আসি নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক কোনটা ছিল, যে কোনো বাস্তব সংখ্যা, জনসংখ্যা না, শিক্ষার্থীর সংখ্যা না, বয়স ইয়েস বয়স, জন্মসাল কিন্তু কি নয়, অবিচ্ছিন্ন সংখ্যার মধ্যে হবে না। তারপর আসি পরীক্ষায় নাম্বার আর জনসংখ্যা, নাম্বার আর জনসংখ্যা কি হয়, পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যা মানে কি চলক, পূর্ণ সংখ্যা মানে বিচ্ছিন্ন চলক। তারপর আসি u2 এত দিছে, x2 এত দিছে, এই দিছে অনুমিত গড় a। তাহলে আমরা জানি ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি u2, যেহেতু এখানে u2 দিছে তাহলে u2 ইকুয়াল টু আমরা পড়ছিলাম মধ্যমান, মধ্যমানের জায়গায় দিছে হচ্ছে x2 মাইনাস অনুমিত গড় a ডিভাইডেড বাই হচ্ছে কত h। এটা ছিল আমাদের সূত্র। এবার চলুন একটু করে বসাই, অনুমিত গড় হচ্ছে -2 ইকুয়াল x2 মানে হচ্ছে কত 12 মাইনাস a এর মান জানি না, ডিভাইডেড বাই কত 4। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখেন -4 দুগুণ 8 ইকুয়াল টু 12 মাইনাস কত ভাইয়া a। তাহলে মাইনাসটা যদি এদিকে আনি তাহলে হবে a ইকুয়াল, তাহলে 12 মাইনাসের দিকে গেলে হবে +8, তার মানে কত হবে 20। কোথাও কি আছে 20? অবশ্যই আছে প্রথম অপশনে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই সূত্রটা দিয়ে অনেকগুলো ম্যাথ আসছে, অনেকগুলো বোর্ডে। ঠিক আছে, তার মধ্যে আমি একটা করাই দিলাম আপনাদের, আর বাকিগুলো আপনারা নিজেরাই করবেন। এবার বলছে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড়। সিম্পল জিনিস, আগে মৌলিক সংখ্যা বের করি। তাহলে সর্বপ্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 এর পর হচ্ছে কত 3, 3 এর পর কত 5, 5 এর পর কত 7, 7 এর পর হচ্ছে কত 11, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 17 এবং হচ্ছে কত 19। এইগুলো হইতেছে কি বলেন তো, এইগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। যদি বা ভাইরা এখানে হাতে আশেপাশে ক্যালকুলেটর নাই, তো এখন গড় বের করতে বসে, আমাদের কি বের করতে বসে, গড় বের করতে বসে। তাহলে গড়ের জন্য সূত্র কি, গড়ের জন্য সূত্র হচ্ছে এটা 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19 ডিভাইডেড বাই, ভাগ হবে কত, উপরে হচ্ছে সংখ্যাগুলোর যোগফল, নিচে হচ্ছে কয়টা সংখ্যা আছে সেটা মোট সংখ্যা 1 2 3 4 5 6 7 8 ডিভাইডেড বাই কত 8। যেটা পাবেন সেটাই হচ্ছে কি ভাইয়া আনসার। ঠিক আছে ভাইয়া, বললাম না বেশি কিছু, ওকে ডান। এবার সেটা 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক। তো একটু করে বলে নিই, মধ্যক যদি বের করতে হয়, একটু করে বলে নিই সবার আগে, মধ্যক যদি বের করতে হয় তাহলে আপনার প্রথম টার্গেট কি জানেন, প্রথম টার্গেট হচ্ছে ঊর্ধ্বক্রম। ঠিক আছে, কি ক্রম, ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাইতে হবে। ঠিক আছে, ঊর্ধ্বক্রম বা অধক্রমে কি করতে হবে, সাজাতে হবে। এটা হচ্ছে প্রথম টার্গেট। যদি যে কোনো একটার মধ্যক বের করতে গেলে প্রথম টার্গেট কি, ঊর্ধ্বক্রম বা অধক্রমে কি করতে হবে, সাজাতে হবে। 2 নাম্বার, 2 নাম্বার মধ্যক এন যদি কি হয়, এন যদি বিজোড় হয়, এন ঠিক আছে, মানে মোট কয়টা সংখ্যা আছে এখানে, যে কয়টা সংখ্যা আছে সেটা যদি বিজোড় হয়, তাহলে আমাদের মধ্যক হবে কি, আমাদের মধ্যক ইকুয়াল টু হবে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। আর n যদি জোড় হয়, n যদি জোড় হয়, তাহলে আমাদের মধ্যকের সূত্রটা হইতেছে n/2 তম পদ, এইটার সাথে n/2 +1 তম পদ, মানে এটার পরবর্তী যে পদটা আছে সেইটা ডিভাইডেড বাই কি করতে হবে 2 করতে হবে। এই হচ্ছে দুইটা কাজ, মধ্যক বের করার কাজ হচ্ছে এই দুইটা স্টেপ। মানে কার জন্য, এইটার জন্য। খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, অনেক অনেক বেশি আসছে এই টাইপের এমসিকিউ মধ্যকের জন্য। ঠিক আছে, তাহলে এখন ঊর্ধ্বক্রম বা অধক্রম মানে কি, অনেকেই কনফিউশন। তাহলে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে কোথায় বড়, আপনি জাস্ট এটা মনে রাখেন, ছোট থেকে বড়। আর অধক্রম মানে কি, তাহলে ঠিক উল্টা, বড় থেকে কি হবে, বড় থেকে ছোটতে যাব। ওকে, তাহলে আমাদের বলছে 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা। তাহলে মৌলিক সংখ্যাগুলা লিখি, 12 থেকে 45 পর্যন্ত প্রথমে হচ্ছে কত 13, 13 পর কত 17, 17 পর কত
19, 19-এর পর কত 23, 23-এর পর কত বলতে পারি 29, তারপরে কত 31, 33 হবে না, 35 হবে না, 37, ইয়েস 3 11 43 হবে না, তারপর কত হবে 41, 43। ওকে, তাহলে এইগুলো হইতেছে 25। তাহলে এখন দেখেন আমাদের কয়টা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 বিজোড়। তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এইখান থেকে n ইকুয়াল টু পাইছি কত 9। তাহলে আমরা বলতে পারি আমাদের যে মধ্যক, মধ্যক হইতেছে 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ। তাহলে 9 আর 1 10, 10কে 2 দ্বারা ভাগ করলে কত 5, তার মানে কত ভাইয়া 5তম পদ। 5 নাম্বার পদে কি আছে দেখেন তো 1 2 3 4 5, মানে কত আছে 29। আপনি যদি এই সিরিয়াল থেকে আসেন 1 2 3 4 5, তাহলে এই জন্যই কি করতে হবে ঊর্ধ্বক্রম বা অধক্রমে সবার আগে সাজাতেই হবে। তাহলে আমাদের আনসারটা কত ভাইয়া, আমাদের আনসারটা হচ্ছে 29। আছে কোথাও তাহলে কি বললাম, মধ্যক নির্ণয়ের সময় সর্বপ্রথম কাজ ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাতেই হবে, যদি না থাকে না থাকে তারপর হচ্ছে আমরা কি করবো এই দুটো সূত্রের মধ্যে যেটা হয় সেটা কি করব অ্যাপ্লাই করব। বুঝে গেছে? আশা করি এই জিনিসগুলো কি করতে পারছি আমরা বুঝতে পারছি। ওকে, এবার দেখেন মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে সেই জিনিসটা হচ্ছে আপনাদের এখন আমি কি করব শিখিয়ে দিব। ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে। তাহলে দেখেন আমি এইখানে হচ্ছে এখানেই একটা এক্সট্রা কি করে ফেললাম, ঘর করে ফেললাম। এইখানে সাথে সাথে ওদের সাথে সাথে কি করে ফেলবো, আমিও এঁকে ফেলবো ভাইয়া। ঠিক আছে, ওরা যেভাবে আঁকতেছে আমিও সেভাবে কি করে ফেলবো, এঁকে ফেলবো। ওকে, আসি। তাহলে এখানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা আমরা কি করব দিব। তাহলে প্রথমে হচ্ছে এখানে যেটা আছে সেইটা, তারপরে এখানে একটা ঘর, এইখানে একটা ঘর, এইখানে হচ্ছে একটা ঘর। ওকে, আসি। তাহলে এটা হচ্ছে কি, এটা হইতেছে আমাদের সেই জিনিস কি বললাম ভাইয়া, ক্রমযোজিত, যোজিত বানানটা কি, বানানটা ভুলে গেছে না। ওকে, তাহলে ডিরেক্ট এটা একটা আলাদা কালার দিয়ে লিখি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা আমি নিজে লিখছি। ঠিক আছে, তাহলে ওকে, আসি। তাহলে কি এটা বললাম ক্রমযোজিত, ক্রম শুধু ম দিছে, ওকে সরি। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কেমনে বের করি, তাহলে প্রথমে দেখেন এই 4 আছে না, আপনি প্রথমে 4 লিখবেন, তারপরে কাজ এটার সাথে এটা যোগ, 4 আর 8 যোগ করলে কত 12, 12 আর 20 যোগ করলে কত 32, 32 আর এটা যোগ করলে কত 44, 44 আর 6 যোগ করলে কত 50, অর্থাৎ আমাদের n এর ভ্যালুটা হচ্ছে কত 50। বলছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত, মধ্যক শ্রেণী। তাহলে n এর মানটা কি পাইছেন 50, n ইকুয়াল টু কত পাইলাম ভাইয়া 50। তাহলে জোর, তাহলে আলটিমেটলি আপনি যদি এখন n/2 করেন তাহলে কত হবে বলেন তো 25। এই 25 দেখেন তো 25 কোথায় আছে, এখানে ভিতর 25 কোথায় আছে, এইটাতে না এইটাতে। তাহলে এটা গণসংখ্যা হচ্ছে কত ভাইয়া দেখেন তো 20 তো আছে, 20 হচ্ছে আনসার। শেষ, আর কিছু না। n এর মান যেহেতু জোর তাহলে n/2 করলে হয়ে যায়। ওকে, এবার সে নেক্সট জিনিস কি বলছে, প্রচুরক কত। তাহলে প্রচুরকের সূত্র আমরা শিখছি l প্লাস কত ছিল ভাইয়া f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইনটু কত ভাইয়া h। তাহলে আসি l হচ্ছে কি প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, প্রচুর আছে এখানে, তাহলে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এটা কত 51, তাহলে 51 প্লাস f1 মানে কি প্রচুরক শ্রেণীর সাথে আগেরটা বাদ, 20 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত হবে 12, আর এখানেও সেম ভাবে 12 প্লাস f2 কি প্রচুরক মাইনাস পরবর্তী, তাহলে 12 থেকে যদি 8 যায় তাহলে এত ইনটু h 51 থেকে 60, 51 52 53 54 55 56 57 58 59 60, তাহলে আলটিমেটলি কত 10। তাহলে এটা ক্যালকুলেশন করে যা পাবেন সেটা হচ্ছে আনসার। তাহলে এই জিনিসটা বেশি আসে এখান থেকে কি বলবে, এই মধ্যক শ্রেণী যেটা আছে এখান থেকে জাস্ট মধ্যকটা বের করতে বলে না, কখনো আমি দেখিনি আর কি। তো এখান থেকে যে কোশ্চেনটা আসে বলবে আপনার এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, তাহলে বলতে পারে মধ্যক শ্রেণী যেটা পাইলেন সেটার নিম্ন সীমা কত উচ্চ সীমা কত, এগুলো আসে পরীক্ষায়। সো আশা করি আমরা করতে পারবো। তো মধ্যক প্রচুরক এটা গেল, প্রচুরক আমি আর করাবো না। এ দেখেন মধ্যক শ্রেণীর উচ্চ সীমা এখনই করেছি, এটা ডান, এটা হচ্ছে আপনারা নিজেরাই করবেন। এরকম জিনিসগুলো অনেক বেশি আসছে, তো এগুলো আমি আর করাবো না। তারপর হচ্ছে দেখেন উপাত্তের প্রচুরক শ্রেণী কত, অলরেডি ডান ভাই, সবকিছু করে ফেলছে আপনাদের এখন ডান। এবার আসি উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশনা করে কে, একটা শ্রেণীতে যতগুলো উপাত্ত থাকে সেগুলোকে আমরা কি বলি গণসংখ্যা বলে থাকি। তাহলে আনসার হবে কি শ্রেণীর গণসংখ্যা। তারপরে জিনিস ধাপ বিচ্যুতি ইউ ইকুয়াল টু সূত্র কি, আমরা জানি ধাপ বিচ্যুতি ইউ ইকুয়াল মধ্যমান মানে হচ্ছে কত এক্স,
ইউআই যদি বলি তাহলে এখানে হবে কি এক্সআই মাইনাস আনুমানিক গড় ডিভাইডেড বাই কত এইচ। আছে কি কোথাও এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, প্রথমটাই আছে, তাহলে প্রথমটাই আনসার। তারপর আসি নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা, কার জন্য? মধ্যক। মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা আমাদের দরকার। ঠিক আছে, সূত্রই দেখবেন, আমি বলেও দিছিলাম পরীক্ষায় প্রাপ্ত জিপিএ, পরীক্ষায় প্রাপ্ত জিপিএ, জিপিএ টাকার মধ্যে হইতে পারে অবিচ্ছিন্ন চলকের মধ্যে হইতে পারে। ঠিক আছে, যদি আবার দুইটাই অবিচ্ছিন্ন চলক হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে অবিন্যস্ত দিতে পারেন। এখানে মনে করেন সাপোজ দিয়ে রাখছে অবিন্যস্ত, আসলে তো নাই, তাহলে এটা হচ্ছে আমাদের ওইটা। নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? বিচ্ছিন্ন চলক, চলক বিচ্ছিন্ন চলক কোনটা? বিচ্ছিন্ন বয়স, উচ্চতা, ওজন, না জনসংখ্যা। জনসংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক। তারপর হচ্ছে কোন গণসংখ্যা নিবেশনের আনুমানিক গড় হচ্ছে 16, বিচ্যুতি গড় হচ্ছে 1। আনুমানিক গড় মানে বুঝতেই পারতেছেন এ, বিচ্যুতি গড় হচ্ছে এত। ঠিক আছে, আচ্ছা শ্রেণী ব্যবধান মানে এইচ আপনাকে দিয়ে দিছে, আপনার বলছে গাণিতিক গড়টা কত হবে সেটা কি করেন? বের করেন। দেখেন তো এই কয়টা জিনিস থাকলে কি গাণিতিক বের করার নির্ণয় সূত্রটা দেখেন তো কোথায় ছিল? একদম শুরুর দিকে না ছিল গাণিতিক গড় বের, সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় এ প্লাস সামেশন অফ এত। আচ্ছা এখানে হচ্ছে আমাদের কোশ্চেনটা থেকে একটা ইনফরমেশন কি কম আছে নাকি? গাণিতিক গড় তো দিছে, এটাও দিছে। আচ্ছা এটা নিজেরা একটু করে ট্রাই করে দেখেন, আমার মনে হচ্ছে এখানে মনে হয় কোনো একটা ইনফরমেশন নাই এরকম মনে হচ্ছে আর কি। ঠিক আছে, তাও নিজেরা একটু করে ট্রাই করে দেখেন এই আসলে এই কোশ্চেনটা কি হবে। আমার কেন জানি মনে হচ্ছে একটা ইনফরমেশন মনে হয় এখানে আমরা মিস করছি গাণিতিক গড় বের করার সময়, এখানে মনে হয় একটা ইনফরমেশন একটা মিস করছি। ওকে, এটা হচ্ছে নিজেরা একটু করে ট্রাই করবে। ওকে, এই কোশ্চেনটা একটু আপনাদের জন্য আমি কি রাখলাম, আপনাদের জন্য ট্রাই করতে দিলাম। আচ্ছা তারপর আসি অনুমিত গড় দিছে, ইউ দিছে, এত দিছে, এত, এটা অলরেডি ভাইয়া ডান করে দিছে, এটা অলরেডি ভাইয়া ডান করে দিছে, এটা আর বলবো না। তারপর হচ্ছে 30 থেকে এত এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর মধ্যক, দেখেন 30 থেকে 75 মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলা, তাহলে এটা যদি জাস্ট একটু করে যদি দেখাই, 31 একটা মৌলিক সংখ্যা, 33 নয়, 35 নয়, 37 একটা মৌলিক সংখ্যা, 41 একটা মৌলিক সংখ্যা, 43 একটা মৌলিক সংখ্যা, 45 নয় 47, ইয়েস 47 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 3 দিয়ে যায় 47 কে? না 47 কে যায় না 47। 51 যায়, 53 কিন্তু কাউকে দ্বারা যায় না, তাহলে 53 একটা মৌলিক সংখ্যা। 55 57 যায়, 59 কিন্তু যায় না আবার। তারপর হচ্ছে 61 যায়, 61 কাউকে দ্বারা যায় না। 63 যায়, 65 67 যায় না, 69 হচ্ছে যায়, 71 যায় না, কত পর্যন্ত বলছে 75, এবং 73 যায় না। তাহলে এগুলো হচ্ছে আমাদের জিনিস। তাহলে দেখেন কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11 যদি থাকে তাহলে আমাদের কাজ কি? n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। তাহলে n এর মানটা কত? 11। 11 আর 1 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে 6 তম পদ। দেখেন তো আমাদের 6 তম পদ কোথায় আছে? 1 2 3 4 5 6, 53। দেখেন তো আছে 53, এই 53। ঠিক আছে, এইগুলো হচ্ছে করার নিয়ম। আচ্ছা এবার আসি, কোন গণসংখ্যা নিবেশনের প্রচুরক এত, এল এত দিছে, এত দিছে, এত দিছে, শ্রেণী ব্যবধান বের করতে বলছে। বের করতে পারবো না, আমরা তো জানি প্রচুরক, আমরা তো জানি কি ভাইয়া, আমরা জানি প্রচুরক ইকুয়াল এল প্লাস কত ভাইয়া, উপরে f1, নিচে হচ্ছে এই দুটো যোগফল f1 প্লাস f2 ইন্টু কত h, সবগুলোই তো আপনাকে দিয়ে দিছে। ঠিক আছে, জাস্ট খালি h টা বের করবেন। তাহলে প্রচুরকের মান কত? 49.75 ইকুয়াল 48 প্লাস, ঠিক আছে, কত হইলো f1 মানে 7, আর এখানে হচ্ছে 7 প্লাস কত 19 ইন্টু কত h। তাহলে আলটিমেটলি যদি ক্যালকুলেশন করি, এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে? 1.75 ইকুয়াল উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে কত 19 আর এত 26 ইন্টু কত h। তাহলে আপনারা যদি এখান থেকে h যদি বের করেন, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে ভাগ, তাহলে 1.75 ইন্টু হচ্ছে 26 ডিভাইডেড বাই 7, যেটা আসে আর কি। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে যেটা আসে আর কি, সেটাই হচ্ছে আপনাদের আনসার। ওকে, এবার আসি নেক্সট জিনিস। একজন বোলার 2 ওভার বল করে যথাক্রমে এত রান দেন, বোলারের রানের প্রচুরক। প্রচুরক মানে কি? প্রচুরক মানে প্রচুর কোনটা আছে, সবচেয়ে বেশি কোনটা আছে। প্রচুরক মানে কি? প্রচুরক মানে হচ্ছে সবচেয়ে বেশি। প্রচুরক মানে কি ভাইয়া? সবচেয়ে বেশি, বেশি সংখ্যক কে আছে। তাহলে দেখেন পাচ্ছি 6 হচ্ছে 3 বার, 3 হচ্ছে 2 বার, তাহলে আলটিমেট আনসার কত? আলটিমেট আনসার হচ্ছে আমাদের 6। ওকে ডান।
এবার আসি আমাদের নেক্সট কোশ্চেন। বলা হয়েছে এল এত 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 হলে প্রচুরক কত। অলরেডি এগুলো আমরা পারবো। দেখছেন প্রচুরকটা কিন্তু অনেক বেশি আসছে বের করতে গেলে। তারপর এটা যদি দেখি এত এত নাম্বারগুলোর মধ্যক, তাহলে সবার আগে কাজ কি, এগুলোকে সাজাইতে হবে। তাহলে আমরা উর্ধ্বক্রম বা অধক্রমে সাজাইতে বসলাম, সাজাই। তাহলে প্রথমে দিলাম 2, 2 এর পর দিলাম 3, 3 এর পর দিলাম 5, তারপর দিলাম 7, তারপরে দিলাম 8, তারপর হচ্ছে কত 13। 1 2 3 4 5 6। তাহলে 6টা যদি জোড়, জোড়ের জন্য কি করতে হবে, n/2। আমাদের কাজ কি, n/2 তম পদ আগে বের করতে হবে। তাহলে n/2 মানে 6কে 2 দ্বারা ভাগ করলে কত, 3। 3 আর 4 নাম্বার পদের গড় বের করতে হবে। তাহলে চলেন 3 আর 4 এর গড় বের করি। 5 যোগ 7 ডিভাইডেড বাই 2। 7 আর 5 কত, 12। 12কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 6। তাহলে আমাদের এটা হচ্ছে আনসার। শেষ। নেক্সট কোশ্চেন বলেছে এত থেকে এত পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক নিজেরাই ট্রাই করবেন, আশা করি পারবেন। এত থেকে এত সংখ্যাগুলোর মধ্যে মধ্যক অলরেডি ভাইয়া এরকম টাইপের একটা দেখা দিলাম। তাহলে এই জিনিসগুলো নিজেরা করবেন। মধ্যক দেখছেন অনেক বেশি বার, এই মধ্যক থেকে আসলে এটা আসে, ওই টেবল থেকে আসে না, ঠিক আছে, এখান থেকে আসে। তারপর হচ্ছে উপাদানগুলোর মধ্যে প্রচুরক, প্রচুর আছে কে কে, দেখেন 9 একবার, 2 বার, 3 বার 9 আছে, ঠিক আছে। 9 কয়বার আছে, 3 বার। আর কি কিছু আছে বেশিরভাগ নাই। তাহলে 9টা হচ্ছে কি প্রচুরক, ঠিক আছে। 9টাই হচ্ছে কি হবে, প্রচুরক হবে। উৎপাদ্যগুলোর মধ্যে মধ্যক কত হবে, মধ্যক কত হবে সেটা অলরেডি ভাইয়া ডান করে দিছি, আর বলবো না। উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে যতগুলো থাকে সেটাকে শ্রেণী সংখ্যা বলে। সেটা হচ্ছে আপনাদের বইয়ের একটা কোশ্চেন এগুলা। পরিসংখ্যানে অবিন্যস্ত উপাত্ত সমূহের মানকে ক্রমানুসারে সাজালে মাঝামানের কাছে যাইতে চায়, সেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। বলছিলাম কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে 3টা মাপের জন্য ইয়া করা হয়। আচ্ছা, এইখান থেকে প্রচুরকের সময় একটা এমসিকিউ বলে দিই, ঠিক আছে। কোনো জিনিস যদি সমান সংখ্যক থাকে, ঠিক আছে, প্রচুরক মানে তো সবচেয়ে বেশি, ঠিক আছে। কোনো উপাত্ত সমান সংখ্যক থাকলে, ঠিক আছে, উপাত্ত উপাত্ত যদি কি থাকে, সমান সংখ্যক থাকে, সবাই যদি সমান সমান থাকে, তাহলে উপাত্ত যদি কি থাকে, সমান সংখ্যক থাকে, তাহলে আমরা বলে দিব এটা হচ্ছে এটা কোনো প্রচুরক নেই। আমাদের এইখানে কোনো প্রচুরক থাকবে না। উপাত্ত সংখ্যা যদি কি থাকে, সেম থাকে, তাহলে কোনো প্রচুরক নাই, ঠিক আছে। সাপোজ আমরা যদি বলি এই 1 1, তারপর এখানে বললাম 2 2, এখানে বললাম 3 3, তাহলে এইটার কি, এটার কোনো প্রচুরক নাই, কারণ সবাই সেম সংখ্যক আছে, কেউ বেশি না, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের জিনিস। মোটামুটি যত টাইপের এমসিকিউ আসতে পারে সকল টাইপের এমসিকিউ কিন্তু একই করলাম, শেষ করে দিলাম। সো আশা করি 30 থেকে 40 মিনিটের একটা ক্লাস হয়েছে, বেশি বড় না, ঠিক আছে, বাট অনেক কম্প্যাক্ট একটা ক্লাস, যেখানে আমাদের সূত্র ছিল, যেখানে আমাদের বেসিক ছিল, সেই বেসিকের আলোকে কিভাবে এমসিকিউ সলভ করতে হয় তার সবকিছু কিন্তু ছিল। আমি চাইবো আপনারা অবশ্যই ক্লাসগুলো করার পর আপনাদের মতবাদগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা আপনারা যদি চান কিভাবে আরো ক্লাসটা সাজালে আপনাদের জন্য ভালো হয়, সেগুলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই অবশ্যই ক্লাসটা নিজেদের ফ্রেন্ড সার্কেল, নিজেদের বন্ধু বান্ধব এবং ছোট ভাই বোনদের জন্য সাজেশন দিয়ে দিবেন, এই ক্লাসগুলোর কথা জানিয়ে দিবেন। আর আপনারা যারা আছেন তারা অবশ্যই কিসের জন্য, আমাদের যে এইচএসসি যে আইসিটি আছে সেটা যাতে নাহিদ ভাইয়ের সাথে হয়, সেজন্য কি করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আমাদের এই চ্যানেলেই আপলোড হতে থাকবে। সো ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।